অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদ আছো। তোমাদের আজকের ক্লাস হচ্ছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের উপরে। স্থানীয় সরকার পল্লী উন্নয়নে বিকেন্দ্রীকরণ নিয়ে গত 2-3টা ক্লাসে আলোচনা শুরু করেছিলাম। আজকেও তার ধারাবাহিকতায় বিকেন্দ্রীকরণের উপরেই আলোচনা করব। ঠিক আছে, তাহলে মূল আলোচনায় আমরা চলে যাই। আজকে তোমাদেরকে আলোচনা করব বিকেন্দ্রীকরণের প্রকারভেদ এবং কারণ সম্পর্কে। দেখো, বর্তমানের যে যুগটা সেটা কি? সেটা হচ্ছে গণ অংশগ্রহণের যুগ। মূলত রাষ্ট্র বা সরকার যে কোনো ধরনের কাজ করতে গেলেই দেখা যায় কি সকল বিষয়ে কিন্তু জনগণের থেকে মতামত গ্রহণ করে থাকে, প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে হোক জনগণ বিভিন্ন রাষ্ট্রীয় কাজে কিন্তু অংশগ্রহণ করে থাকে। মূলত এই বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটা যে কাজ করে সেটা মূলত জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে। জনগণের রাষ্ট্রের যে বিভিন্ন ধরনের সামগ্রিক পর্যায়ে যে বিকাশ ঘটানো সেটাকে ত্বরান্বিত করে মূলত এই বিকেন্দ্রীকরণ ব্যবস্থা। এখন এই বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটা সেটার কত ভাগে ভাগ করা যায়? এটা মূলত দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে কি রাজনৈতিক আর একটা প্রশাসনিক। রাজনৈতিক ব্যবস্থাটা কি? যে রাজনৈতিক ব্যবস্থাটা হচ্ছে রাজনৈতিক বিকেন্দ্রীকরণ, যেটা সেটা হচ্ছে কি সরকার মাধ্যমে যে নতুন প্রশাসনিক স্তর স্থাপন করা হয় সেটাকে বোঝায়। অর্থাৎ রাষ্ট্রীয় সংগঠনে যখন সরকারের ক্ষমতাটাকে কেন্দ্র এবং আঞ্চলিক এই দুটো পর্যায়ে দেখা যাবে যে বিভক্ত করে ফেলা হবে, তখনই কিন্তু সেটাকে রাজনৈতিক বিকেন্দ্রীকরণ বলছে। অর্থাৎ দেখা যায় কি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সরকার ব্যবস্থা আমরা কি দেখি যে সংবিধানের মাধ্যমে ক্ষমতাটার বিকেন্দ্রীকরণ ঘটে। সংবিধানে দেখা যায় কি কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন ধরনের ক্ষমতা দেওয়া হয়, আবার অঙ্গ বা প্রদেশ যেগুলো থাকে সেগুলোকে ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হয়। সুতরাং এর বাইরেও দেখা যায় যে অনেক সময় দেখা যায় স্থানীয় সরকারের হাতে কোন ক্ষমতা থাকবে না থাকবে সেটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয় সংবিধানের বাইরে গিয়েও। সুতরাং এই পর্যায়টাকে বলা হচ্ছে রাজনৈতিক বিকেন্দ্রীকরণ। ঠিক আছে, এরপরে আসছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ যেটা, সেটা মূলত দেখা যায় কি প্রশাসনিক স্তরে যখন বিভিন্ন ধরনের দায়িত্ব, ক্ষমতা, কাজ, কর্তৃত্ব সমস্ত কিছু বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। মূলত প্রশাসনিক বিকেন্দ্রীকরণটাকে কিন্তু আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উলম্ব এবং আঞ্চলিক, আর একটা হচ্ছে সমান্তরাল ও কার্যগত। এখন উলম্ব আঞ্চলিকটা কি? অর্থাৎ উলম্ব আঞ্চলিক পদ্ধতি অনুসারে দেখা যায় যে অঞ্চল ভিত্তিতে যখন ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ থাকে বা ঊর্ধ্বতন যে কর্মকর্তারা থাকে তাদের মাধ্যমে যখন প্রশাসনিক কাঠামোটাকে স্থাপন করা হয় সেটাকে বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে একদম নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত যখন পর্যায়ক্রমিকভাবে এলাকাগুলোকে বিভক্ত করে দায়িত্বগুলোকে যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যখন বিভিন্ন ধরনের সিদ্ধান্ত প্রণয়নের ক্ষমতা, কাজের বিভিন্ন ক্ষমতা, স্বাধীনতা, কাজের বিভিন্ন ধরনের দায়িত্ব সমস্ত কিছু যখন বন্টন করে দেওয়া হয় তখন সেটাকে বলা হচ্ছে। যেমন ধরা যাচ্ছে আমরা আমাদের দেশে যদি আমরা বলি যে তাহলে দেখা যাচ্ছে কি প্রথমে উপজেলা বা থানা, তারপরে জেলা, তারপরে দেখা যায় বিভাগ, তারপরে দেখা যায় কেন্দ্রীয় সরকার। সুতরাং এই যে পর্যায়ক্রমিকভাবে নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়ে ধাপে ধাপে বিভিন্ন ধরনের কাজগুলোকে বন্টন করা হচ্ছে, দায়িত্বগুলোকে, সিদ্ধান্তগুলোকে যে ভাগ করে দেওয়া হচ্ছে সেটাকেই বলা হচ্ছে। এবং এক্ষেত্রে দেখা যায় কি কোনো কোনো সময় দেখা যায় যে নিজ নিজ কেন্দ্রীয় বা প্রশাসন প্রাদেশিক যে সরকার থাকে তার বিভিন্ন সময় আবার প্রশাসনিক বিভাগগুলোর মধ্যে আবার নিজ নিজ ক্ষেত্রে দেখা যায় প্রশাসনিক এলাকা ভাগ করা থাকে, সেগুলোকে আবার কোনো সময় সার্কেল বলা হয়, কোনো সময় জোন হিসেবে চিহ্নিত করা হয়। ঠিক আছে, যেমন তোমাদের যে বিভিন্ন ধরনের ধরা যাক ডাক বিভাগটা দেখা যায় যে কয়েকটা জোনে ভাগ থাকে, সেটা আবার সেটার অধীনে আবার বিভিন্ন ধরনের জেলা বা থানা, ইউনিয়ন পর্যায়ে থাকে। এরকম নির্দিষ্ট সীমারেখার মধ্যে প্রত্যেকটি এলাকায় বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করা, সেগুলোকে গ্রহণ করা, পরিচালনা করার যে ক্ষমতা সেইগুলোর নানাভাবে সম্পাদন করাটাই হচ্ছে উলম্ব এবং আঞ্চলিক বিকেন্দ্রীকরণের একটা নমুনা। এবং এক্ষেত্রে দেখা যায় যে এই যে বিভিন্ন ধরনের যখন ভাগ করে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রশাসনিক জোন বা এলাকার মধ্যে, দেখা যায় বিকেন্দ্রীকরণের ফলে বা আঞ্চলিক পর্যায়ে বিকেন্দ্রীকরণের ফলে দেখা যায় যে বিভিন্ন ফিল্ড অফিস যেগুলো থাকে সেগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় যে কাজের সমন্বয়হীনতা দেখা দেয়। অর্থাৎ সদর দপ্তর থেকে যে নির্দেশনাটা আসছে সেই অনুসারে ফিল্ড অফিস যেগুলো থাকে বা মাঠ প্রশাসন যেগুলো থাকে সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রেই কিন্তু সমন্বয়ের অভাব দেখা দেয়। এই কারণে
সেই সমন্বয়হীনতার কারণেও কিন্তু দেখা যায় যে অনেক সময় বিকেন্দ্রীকরণের যে লক্ষ্যে বিকেন্দ্রীকরণটা করা হচ্ছে সেটা অনেক সময় বাস্তবায়িত সুচারুরূপে হয় না। যাই হোক, সেটা আলাদা কথা, কিন্তু কাজের সুবিধার্থে এরকম নানা জোনে বা নানা এলাকাতে উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত দেখা যায় যে আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন দায়িত্বগুলোকে বন্টন করে দেওয়া হয়। তারপরে আসছে সমান্তরাল এবং কার্যগত বিকেন্দ্রীকরণ। সমান্তরাল এবং কার্যগত বিকেন্দ্রীকরণটা কি, যে কেন্দ্রীয় কর্তৃত্ব এবং সিদ্ধান্ত যেগুলো থাকে সেইগুলো, বিভিন্ন ধরনের কাজ যেগুলো থাকে সেগুলোর কিছু কিছু অংশ পেশাগত, তারপরে প্রযুক্তিগত, বিভিন্ন সময় দক্ষ, অভিজ্ঞ, পারদর্শী যারা ব্যক্তিবর্গদের সমন্বয়ে গঠিত যে সংস্থাগুলো রয়েছে সেইগুলোর হাতে যখন ন্যস্ত করা হয় এবং সেটার মাধ্যমে যখন সেই দায়িত্ব কর্তব্যগুলো বাস্তবায়িত হয় তখন সেটাকে বলা হয় সমান্তরাল এবং কার্যগত বিকেন্দ্রীকরণ ব্যবস্থা। মূলত সিদ্ধান্ত যে নেওয়া হচ্ছে, প্রণয়ন করা হচ্ছে এবং সেটা বাস্তবায়নের সুবিধার্থেই দেখা যায় যে এই প্রশাসনিক বিকেন্দ্রীকরণের এই ক্ষেত্রটা তৈরি হয়, অর্থাৎ সমান্তরাল এবং কার্যগত বিকেন্দ্রীকরণ। অর্থাৎ যেমন দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কাজের প্রয়োজন হচ্ছে, সেটার জন্য যে বিভিন্ন ধরনের সেই বিশেষ কাজের জন্য বিশেষ যে ব্যক্তিবর্গরা রয়েছেন বা বিশেষ যে প্রতিষ্ঠান রয়েছে, বিশেষজ্ঞ প্রতিষ্ঠান রয়েছে, তাদের হাতে সেই কাজটাকে অর্পণ করা হয়। যেমন ধরা যাক, বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা বাংলাদেশ মেডিকেল কাউন্সিল, ঠিক আছে, এই জাতীয় যে সংস্থাগুলো, এগুলোর মাধ্যমে দেখা যায় যে সরকারের যে বিভিন্ন কার্যক্রম সেগুলোকে বন্টিত করা হয়ে থাকে বা বিকেন্দ্রীকৃত করা হয়ে থাকে। এগুলো তাহলে তোমাদেরকে এতটুকু বোঝানো হলো বিকেন্দ্রীকরণের যে প্রকারভেদটা রয়েছে। এরপরে আসছি আমরা বিকেন্দ্রীকরণের কারণ, অর্থাৎ বিকেন্দ্রীকরণটা কেন করা হচ্ছে। মোটামুটি গত দুই তিনটে ক্লাসে তোমাদের বিকেন্দ্রীকরণ নিয়ে যে আলোচনা করা হয়েছে, তোমরা নিজেরাও জানো বিকেন্দ্রীকরণ স্বাভাবিকভাবেই একটা রাষ্ট্রের কাজের যে বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে বা জনগণের যে অংশগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে এবং সার্বিকভাবে যেখানে যে অতিরিক্ত ক্ষমতার চর্চা রোধ করার দরকার পড়েছে, সেই সমস্ত জায়গাতেই কিন্তু বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটা কাজ করে বা কাজ করানোর উদ্দেশ্যেই কিন্তু মূলত এটাকে প্রতিষ্ঠিত করা হয়। এখন তাহলে বিকেন্দ্রীকরণের কারণটা কি? মূলত ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ সেটা তিনটি কারণ রয়েছে। একটা কি, যে প্রশাসনিক, একটি ক্রিয়ামূলক, আর একটি হচ্ছে বাহ্যিক। প্রশাসনিকটা কি? সাধারণত দেখা যায় যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণটা মূলত হয়, সেগুলো হচ্ছে দেখা যায় যে যখন করা হয় সেখানে যে সংস্থার যেটা রয়েছে সেটা কি ধরনের নীতি বা পদ্ধতি কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে, সেখানে প্রশাসনিক ক্ষেত্রে কতখানি স্থিতিশীলতা আছে, তারপরে যে আঞ্চলিক যে অফিসগুলো রয়েছে সেই আঞ্চলিক অফিসগুলোতে যারা কর্মরত কর্মকর্তারা রয়েছেন তাদের যোগ্যতা কেমন, বা কি দ্রুততার সাথে প্রশাসন কাজ করতে পারছে, বা সেই যে সংস্থাটি সেটি কতখানি জ্যেষ্ঠতার ক্ষেত্রে তারা কতখানি প্রাচীন, সে সমস্ত কিছুর উপরেই কিন্তু মূলত প্রশাসনিক কারণগুলো নির্ভর করে। দেখা যায় যে যে সমস্ত প্রশাসন ব্যবস্থার যে সংস্থাগুলো অনেক দিনের পুরানো, সেখানে অনেকদিন ধরে বিভিন্ন ধরনের নিয়ম কানুন পালন করা হচ্ছে, বিভিন্ন ধরনের কাজের ধারা সেখানে তৈরি হয়ে গিয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু দেখা যায় যে কোনো ধরনের কাজ করতে গেলে সেখানে যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে, প্রতিনিয়ত যে কাজগুলো হচ্ছে সেগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিন্তু সবসময় নজরে আনতে হয় না। সেখানে কিন্তু নিয়ম মাফিক অনুসারেই দেখা যায় পর্যায়ক্রমিকভাবে একের পর এক ধারাবাহিকভাবে কাজগুলো হতে থাকে। সেগুলো সুষ্ঠুভাবে প্রত্যেকেই জানে যে যার কাজের ক্ষেত্র কতটুকু এবং সেখানে কি কি দায়িত্ব পালন করতে হবে। ফলে সেখানে কিন্তু সারাক্ষণ নজরদারি করা বা প্রতিনিয়ত কাজের হিসাব দেওয়ার প্রয়োজন হয় না। সেখানে আপনা থেকে নিয়ম অনুসারে প্রত্যেকে যার যার কাজ সম্পাদন করে যায়। কিন্তু যে প্রতিষ্ঠানটি দেখা যায় কি নিয়ম কানুন পুরোপুরিভাবে প্রচলিত হয়নি, সেখানে দেখা যায় যে বিভিন্ন বিষয়ের জন্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন তাদেরকে পরামর্শের প্রয়োজন হয়। দেখা যায় যে এর কারণে যে কেন্দ্র থাকে, কেন্দ্রের কিন্তু প্রশাসনে অনেক বেশি প্রাধান্য বিস্তার করার প্রবণতাটা তখন বেড়ে যেতে থাকে, কেননা সেই জায়গায় যেহেতু বিভিন্ন সময়ে বিভিন্ন পরামর্শের প্রয়োজন হয়, ফলে স্বাভাবিকভাবেই সেখানে ঘন ঘন বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করার প্রয়োজন হয় এবং বিভিন্ন সময় কাজের সুবিধার্থে দেখা যায় যে ঘন ঘন নীতি পরিবর্তন করতে হয়, বিভিন্ন সময় আদেশ নির্দেশ পরিবর্তন করতে হয়। ফলে দেখা যায় বিকেন্দ্রীকরণ ব্যবস্থার যে ধারাটা সেটা কিন্তু সেক্ষেত্রে বিঘ্নিত হয়ে যায়। এবং এই অবস্থার ক্ষেত্রে দেখা যায় যে যখনই
বারে বারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যখনই হস্তক্ষেপ করতে হয়, স্বাভাবিকভাবেই তখন তারা কিন্তু বিভিন্ন কাজের যে দীর্ঘসূত্রিতা তৈরি হতে থাকে, যে বারবার বিঘ্ন ঘটার ফলে একটা কাজের কিন্তু সময় অনেক লেগে যায়। এবং সেটার কারণে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে তারা তখন আবার যে সমস্ত দায়িত্ব ক্ষমতা রয়েছে সেগুলো আবার যারা অধস্তন কর্মকর্তারা রয়েছে বা আঞ্চলিক অফিসাররা রয়েছে তাদের কাছে হস্তান্তর করতে সহজে চান না। ফলে স্বাভাবিকভাবে বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটা কিন্তু তখন আবার ব্যাহত হতে শুরু করে। ফলে সুষ্ঠুভাবে দায়িত্ব কর্তব্য সম্পাদনের জন্য অবশ্যই তাদের যোগ্যতাটাকেও একটা গুরুত্বপূর্ণ যে একটা উপাদান হিসেবে কিন্তু কাজ করে। ফলে যারা কর্মকর্তারা থাকে তাদের অবশ্যই এমন সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব কর্তব্য সম্পাদন করতে হবে যাতে ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ থাকে বা ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকে তাদের দক্ষতার উপরে তারা আস্থা রাখতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই প্রশাসনিক বিকেন্দ্রীকরণটা তখন ফলপ্রসূ হিসেবে দাঁড়ায়। তারপরে আছে ক্রিয়ামূলক, ঠিক আছে। এবং আচ্ছা, আরেকটা জিনিস প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, যে কারণে প্রশাসনিক বিকেন্দ্রীকরণটা ঘটে থাকে সেটা হচ্ছে আরেকটা বলা হয়ে থাকে যে কাজের গতিশীলতার কারণে। স্বাভাবিকভাবেই যখন এই কাজগুলোকে ভাগ করে দেওয়া হবে, একজন ব্যক্তির ঘাড়ে যখন অনেক বেশি কাজ পড়ছে এবং সেটা যখন ভাগ করে দেওয়া হচ্ছে, স্বাভাবিকভাবে দেখা যাবে কি সেটার প্রতি তার দক্ষতাও বৃদ্ধি পাবে এবং একটা সময়ও সে কাজটা সম্পাদনের জন্য সময়ও সে বেশি পাবে। কিন্তু একজনের ঘাড়ে যদি অনেক বেশি কাজ থাকে স্বাভাবিকভাবেই সেই কাজটা কিন্তু করতে অনেক সময় লেগে যেতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে কেন্দ্র থেকে বারবার যদি কর্মকর্তাদেরকে এক একটি জায়গায় গিয়ে অঞ্চলে গিয়ে গিয়ে তাদের কাজ তদারকি করতে হয়, সেই কাজের সমস্যা সম্পর্কে মাথা ঘামাতে হয়, সেখানে বারবার যোগাযোগের প্রয়োজন পড়ে, সেটা কিন্তু সম্ভব হয় না। স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু এই যাতায়াতের জন্য খরচ বেড়ে যায়। ফলে তাদের দেখা যায় যে জনগণ যারা রয়েছে তাদের সাথে সেভাবে তারা সরাসরি যোগাযোগের মাধ্যমে কাজগুলো যে যাকে বলে সমস্যাটা যে একেবারে শিকড়ে গিয়ে পৌঁছে যে সেই সমস্যাটা সমাধান করার যে প্রবণতা সেটাও ঠিকভাবে কিন্তু করে ওঠা হয়ে ওঠে না। ফলে সেই কারণেও কিন্তু প্রশাসনিক বিকেন্দ্রীকরণটা করা হয়ে থাকে, যাতে কাজের গতিশীলতা, প্রশাসনের যে কাজের গতিশীলতাটা বৃদ্ধি পায় এবং একই সাথে যে প্রশাসনের যে খরচ সেটা স্বল্প খরচে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব হয়। এবং অবশ্যই যে স্থানীয় পর্যায়ে যে জনগণ রয়েছে তাদের সাথে যাতে প্রত্যক্ষভাবে সুচারুরূপে তাদের মাধ্যমে তাদের সাথে প্রশাসনের যোগাযোগটা রক্ষা হয় এবং জনগণ যাতে সেই প্রশাসনের সাথে সম্পৃক্ত হতে পারে বিভিন্ন পর্যায়ে, তাদের সেই আঞ্চলিক পর্যায়ে সেই সমস্ত কাজে অংশগ্রহণের মাধ্যমে। সেই কারণেই মূলত কিন্তু প্রশাসনিক যে বিকেন্দ্রীকরণটা সেটা ঘটানো হয়ে থাকে। তারপরে আসছে কি ক্রিয়ামূলক। ক্রিয়ামূলক যে কাজটা দেখা যায় যে একটা সংস্থার কাজ কিন্তু বহুমুখী হয়ে থাকে এবং সেই কাজের চাপ যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে দেখা যায় কি স্বাভাবিকভাবেই সেই সংগঠনের জন্য বিভিন্ন ধরনের মাঠ পর্যায়ে বা অঞ্চল ভিত্তিক বিভিন্ন অফিস প্রতিষ্ঠার প্রয়োজন হয়ে পড়ে। বিশেষত সাধারণত দেখা যায় কি যে প্রযুক্তিবিদ্যা সম্পর্কিত হলে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তাটা কিন্তু অবশ্যই দেখা দেয় বিশেষ যে সংগঠনগুলো রয়েছে। ফলে সেই সমস্ত বিভাগীয় কর্মকর্তা যেগুলো যারা বিশেষজ্ঞ হবেন সেই সমস্ত যে অঞ্চল ভিত্তিক যে জায়গাগুলোতে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারাই যে থাকবেন সেটা অবশ্যই সেই ধরনের বিশেষজ্ঞদেরকেই রাখা হয় যারা সেই কাজগুলোকে সম্পাদন করতে পারবেন। এবং সেক্ষেত্রে দেখা যায় কি বিভিন্ন ধরনের স্বায়ত্তশাসিত যে সংস্থাগুলো রয়েছে সেগুলোর উপরে অনেক সময় দায়িত্ব অর্পণ করা হয় বা তাদের থেকে বিভিন্ন স্বায়ত্তশাসিত যে সংস্থাগুলো রয়েছে তাদের সাথে পরামর্শ করে তাদের যারা বিশেষজ্ঞ ব্যক্তিরা রয়েছেন সেই সমস্ত সমস্যাগুলো সমাধানের জন্য তাদের সাথে পরামর্শ করে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। সোজা কথায় বিভিন্ন ধরনের যে একটা প্রতিষ্ঠানের কাজের যে কোনো ভাবে সেইগুলোকে সম্পাদন করার জন্য সুচারুভাবে এবং আঞ্চলিক এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের যে তারতম্য রয়েছে সেগুলোকে তারতম্যগুলোকে যাতে সহজে নির্ধারণ করা যায়, সেখানে যাতে জাতীয় ঐক্য বজায় থাকে, একটা প্রত্যেকটি কাজের মধ্যে প্রত্যেকটির সাথে প্রত্যেকটি যাতে সামঞ্জস্য বিধান রক্ষা করা যায়, সমস্ত কিছুর জন্যই দেখা যায় যে নানা ধরনের কাজের উপর ভিত্তি করেই কিন্তু প্রশাসন বিভিন্নভাবে বিকেন্দ্রীকৃত হয়ে থাকে। অর্থাৎ কখনো সেটা আঞ্চলিক ক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য হোক, কোনো ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত কারণে হোক, কোনো সময় বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিদের পরামর্শের কারণে মাধ্যমে হোক, নানা কারণের উপর ভিত্তি করেই মূলত বিকেন্দ্রীকরণটা এক একটি প্রতিষ্ঠানে করা হয়ে থাকে। তারপরে বলা হচ্ছে বাহ্যিক, অর্থাৎ
উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কর্মসূচি যখন বাস্তবায়ন করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটা ঘটাতে হবে। এখন এই বিকেন্দ্রীকরণ করতে গেলে সেটা প্রশাসনিক কারণেই হোক বা বিভিন্ন দেখা যাবে যে কেন্দ্র থেকেই হোক, নির্দেশ অনুসারী হোক বা সংবিধানের মাধ্যমেই হোক, বিকেন্দ্রীকরণ করা হয়ে থাকে। কিন্তু এটারও বাইরে গিয়ে দেখা যায় যে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল বা বিভিন্ন যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রয়েছে, তারাও দেখা যায় তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আদায়ের জন্য বিভিন্ন সময় প্রশাসনকে চাপ প্রয়োগ করতে থাকে বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটাকে গ্রহণ করার জন্য। এবং সেই কারণে দেখা যায় যে এরকম বাহ্যিক যে বিভিন্ন ধরনের চাপ বা প্রভাবের কারণেও দেখা যায় স্থানীয় যে প্রশাসনটা সেটাকে জনগণের কাছে যাতে গণতান্ত্রিক এবং জনগণ যাতে সেখানে অংশগ্রহণ করতে পারে সেই রকম ধরনের করে তোলার জন্য কিন্তু বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটাকে প্রতিষ্ঠা করা হয়। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। অর্থাৎ শুধুমাত্র যে প্রশাসনের প্রয়োজনের খাতিরে বা বিভিন্ন ধরনের জনগণের স্বার্থে বিকেন্দ্রীকরণ করা হচ্ছে বা সংবিধান অনুসারেই বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটা বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানে করা হচ্ছে, তা কিন্তু নয়। কোনো কোনো সময় যে বিভিন্ন ধরনের এলাকার যে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল রয়েছে বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রয়েছে, তাদের প্রয়োজনেও দেখা যাবে তাদের প্রভাবের মাধ্যমেও যাতে জনগণকে সেখানে সম্পৃক্ত করা হয়, সেই এলাকার জনগণকে, বা সেখানে প্রতিষ্ঠানটাকে যাতে আরো বেশি করে গণতান্ত্রিক করা হয়, সেটা শুধুমাত্র সরকারের একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান হিসেবেই তাদের কাজ না করে, সেই সমস্ত কারণেও দেখা যায় যে বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটাকে কার্যকরী করা হয়। সুতরাং এরকম নানা ভাবে দেখা যাচ্ছে বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটাকে কার্যকরী করার জন্য নানা পন্থা অবলম্বন করা হয়, সেটা এক একটি ক্ষেত্রে এক একটি রাষ্ট্রভেদে এক এক ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। আশা করি তাহলে তোমরা আজকে বুঝতে পারলে যে বিকেন্দ্রীকরণের কোন কোন কারণে সাধারণত হয়ে থাকে। তারপরে কারো কোনো বুঝতে অসুবিধা বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থেকো। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।